ওকে, আমরা এখন করব কমপ্লিমেন্ট সিস্টেম। আচ্ছা, ফার্স্ট আমাদের জানতে হবে হোয়াট ইজ কমপ্লিমেন্ট সিস্টেম, হোয়াট ইজ কমপ্লিমেন্টস। এটা কিন্তু সংজ্ঞা আসে, রিটেনেও আসে, ভাইভাতেও জিজ্ঞেস করে, ইভেন প্যাথোলজিতেও এটা জিজ্ঞেস করে। এবার কিন্তু তোমরা যারা প্যাথোলজি, আমরা যারা প্যাথোলজি কার্ড দিয়েছি, প্রফ দিয়েছি, আমাদের কিন্তু যে কার্ডগুলো তুলতে হয় প্রফের সময়, সেগুলোর মধ্যে এই কমপ্লিমেন্ট সিস্টেমও প্যাথোলজির মধ্যে ছিল। এটা কিন্তু জেনারেলি প্যাথোলজিতে আসে না। সো একটু মনে রাখতে হবে এই কমপ্লিমেন্ট সিস্টেম, এবং এর পরে আমরা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন পড়বো। এগুলো যেমন মাইক্রোবায়োলজিতে আসে তেমনি প্যাথোলজিতেও কিন্তু আসে। তো খুব ভালো করে এটা মনে রাখতে হবে। সো হোয়াট আর কমপ্লিমেন্টস? কমপ্লিমেন্টস আর প্রোটিনস অ্যাবাউট 20 নাম্বার, মানে 20টার মতো এদের সংখ্যা। 20 টাইপের থাকে এরা। প্রেজেন্ট ইন হিউম্যান অ্যান্ড অ্যানিমাল সিরাম which are produced by liver, normally remain in an inactive form upon activation, produces biological functions related to host defense. আচ্ছা, একটু বড়, আমি একটু সংক্ষেপে বলি। এগুলো হলো কতগুলো প্রোটিন, সংক্ষেপে কতগুলো প্রোটিন, যে সংখ্যা হলো 20টার মতো। এগুলো জেনারেলি প্রডিউস হয় লিভার থেকে। এগুলো লিভার থেকে যখন প্রডিউস হয় তখন জেনারেলি এগুলো ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, কিন্তু মাঝে মাঝে এরা অ্যাক্টিভেটেড হয়ে যায়, এবং যখন অ্যাক্টিভেটেড হয় তখন তারা হোস্ট ডিফেন্সের জন্য বিভিন্ন টাইপের ফাংশন দেখায়। সো দিস ইজ দ্য ডেফিনেশন। এবার আমরা আসি হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ কমপ্লিমেন্ট সিস্টেম, কী কী টাইপের এই প্রোটিনগুলো কী কী আছে। তো মনে রাখতে হবে কমপ্লিমেন্ট মেইনলি 9টা প্রোটিন নিয়ে তৈরি। এগুলোকে আমরা 1 থেকে 9 নাম্বারিং করেছি। আমরা এগুলো ইন্ডিভিজুয়াল কোন সায়েন্টিস্ট আবিষ্কার করলো সেটা না দিয়ে, মানে সহজ করার জন্য এটাকে নাম্বার দিয়ে করেছে। হ্যাঁ, যে 1 নাম্বার, 2 নাম্বার, এরকম 3 নাম্বার প্রোটিন এরকম। সো এরকম 1 থেকে 9 পর্যন্ত C1 to C9 9টা প্রোটিন আছে। এর সাথে কি আছে? ফ্যাক্টর বি, ফ্যাক্টর ডি, প্রোপারডিন, ফ্যাক্টর এইচ, ফ্যাক্টর আই, C1 ইনহিবিটর. This is a protein which inhibits C1, but it is also a part of complement system. C4 binding protein, protein. এগুলো একটু তোমার মুখস্থ করতে হবে, কারণ এটা রিটেনে আসে এবং এটা ভাইভাতেও আসে। হোয়াট আর দ্য পার্টস অফ, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ কমপ্লিমেন্ট সিস্টেম। আচ্ছা, এবার আসি হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ কমপ্লিমেন্ট। এটা খুব একটা লাগে না আমাদের, জাস্ট একটু দেখে যাই। এটা আমরা যেই ডেফিনেশন পড়েছি, ডেফিনেশনে যেই ইগুলো আমরা দেখেছি সেগুলো, যেমন এগুলো লিভার থেকে প্রডিউস হয়। অ্যাট ফার্স্ট ইনিশিয়ালি এরা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, এরপরে অ্যাক্টিভ হয়ে এরা হোস্ট ডিফেন্সে কাজ করে। এগুলো হলো এদের প্রপার্টিজ। দেন দেখো দেয়ার হিট লেভেল। আমরা জানি যে কোনো প্রোটিন কিন্তু হিট লেভেল, অর্থাৎ তাপ দিলে সেগুলো কী হয়? ডিন্যাচুরেশন হয়। এটা এখানে বলা আছে। টেক পার্ট বোথ ইন ইননেট অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এটা খুব ইম্পর্টেন্ট, আমরা একটু পরে বুঝতে পারবো জিনিসটা আসলে কী। ওকে, এইটা খুব ইম্পর্টেন্ট। এইটা কিন্তু প্যাথোলজি ভাইভাই আমাদের এবার জিজ্ঞেস করেছে, আমাকে জিজ্ঞেস করেছিল এটা। সো নেম দ্য পাথওয়েজ অফ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। 3টা পাথওয়েতে অ্যাক্টিভেট হয়, ক্লাসিক্যাল, অল্টারনেট অ্যান্ড লেকটিন পাথওয়ে। অর্থাৎ এই যে প্রথমে ইনিশিয়ালি তো এই কমপ্লিমেন্টগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, তাহলে আমি যে বললাম এরা মাঝে মাঝে অ্যাক্টিভেট হয়। কীভাবে অ্যাক্টিভেট হয়? 3টা প্রসেসে। কী কী প্রসেস? একটা হলো ক্লাসিক্যাল, একটা অল্টারনেট, একটা হলো লেকটিন পাথওয়ে। ওকে, এখন আমরা একটু দেখি 3টা পাথওয়ের ব্যাপারে। প্রথমে আমরা একটু ক্লাসিক্যাল পাথওয়েতে আসি। ওকে, সো ক্লাসিক্যাল পাথওয়েটা কীভাবে কাজ করে? ক্লাসিক্যাল পাথওয়ে ইজ আ পার্ট অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এটা একটু মনে রাখা, একটু পরে আমরা বুঝতে পারবো কেন এটাকে অ্যাকোয়ার্ড ইমিউনিটি বলেছি আমরা পারে। দেখো, দিস ইজ ক্লাসিক্যাল পাথওয়ে। হ্যাঁ, এই পাথওয়েতে কী হয়? আমরা একটু আগে জানলাম যে অ্যান্টিবডি অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে, রাইট? যখন একটা অ্যান্টিজেন একটা অ্যান্টিবডির সাথে বাইন্ড করে তখন সেটাকে বলা হয় অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স অথবা ইমিউন কমপ্লেক্স। তোমরা এই নামটা অবশ্যই শুনে থাকবে, ইমিউন কমপ্লেক্স। ইমিউন কমপ্লেক্স কি? এটা আর কিছুই না, এটা হলো একটা অ্যান্টিজেন। ধরো এখানে আছে, অ্যান্টিজেনের সাথে একটা অ্যান্টিবডি বাইন্ড করেছে। এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা, এটাকে আমরা বলি ইমিউন কমপ্লেক্স। তো যখন অ্যান্টিজেন অ্যান্টিবডির সাথে বাইন্ড করে তখন হয় কি? অ্যান্টিবডির যে এফসি পোর্শন সেইটার সাথে একটা পর্দার মতো জিনিস থাকে, একটা পর্দার মতো জিনিস থাকে, যেটা এই এফসির একটা অ্যাক্টিভ সাইট থাকে যেটাকে ঢেকে রাখে, এই পর্দাটা। তো যখন অ্যান্টিবডিটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে তখন কি হয়? এই যে পর্দাটা আছে, রেড কালার দিয়ে দেখায়, এই যে পর্দাটা বা আবরণটা, এটা বের হয়ে আসে। বের হয়ে আসলে হয় কি? অ্যান্টিবডির যে অ্যাক্টিভ সাইট সেটা এখন ক্লোজ হয়ে যায়।
এই অ্যাক্টিভ সাইটের সাথে বাইন্ড করে হলো আমাদের ডিফারেন্ট টাইপ অফ কমপ্লেক্স। আমরা জানি ওই যে CH2 রাইট, হেভি চেইনের যে কনস্ট্যান্ট সেকেন্ড কনস্ট্যান্ট রিজিয়ন, সেটার সাথে এসে আমাদের কমপ্লিমেন্ট বাইন্ড করে। এই CH2-র ওপরে এই পর্দাটা বা আবরণটা এরকম করেছিল। এই জন্য অ্যান্টিবডি যখন ফ্রিলি ব্লাডে সার্কুলেটিং অবস্থায় থাকে তখন কিন্তু ওই অ্যান্টিবডি কাউকে অ্যাক্টিভেট করে না, কোনো কমপ্লিমেন্টের সাথে যুক্ত হয় না। কিন্তু যেই মুহূর্তে অ্যান্টিবডিটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করলো তখনই এই যে আবরণটা এটা সরে যায় এবং CH2টা এক্সপোজ হয়ে যায়। তখন এই CH2-র সাথে আমাদের কমপ্লিমেন্ট সিস্টেমটা যুক্ত হয় এবং তখন কমপ্লিমেন্টটা অ্যাক্টিভেট হওয়া শুরু করে ইন ক্লাসিক্যাল পাথওয়ে। দেখো কি হয় এখানে। তো আমাদের অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা তৈরি হলো, উপরের আবরণটা সরে গেল, CH2টা এক্সপোজ হলো। CH2 কার সাথে বাইন্ড করলো? C1-এর সাথে। প্রথম যেহেতু C1 বাইন্ড করে এই জন্য এটাকে C1 নামে ডাকা হয়। প্রথম, দিস ইজ দ্য ফার্স্ট প্রোটিন দ্যাট কজেস দ্য অ্যাক্টিভেশন অফ কমপ্লিমেন্ট সিস্টেম, অর্থাৎ কমপ্লিমেন্ট পাথওয়ের প্রথম যে প্রোটিনটা সেটাকে আমরা C1 নামকরণ করেছি। এখন C1-এর 3টা পার্ট থেকে PQR, এটা একটু মনে রাখতে পারো, QRS, এই 3টা সাব ইউনিট থাকে C1-এর জেনারেল। এটা একটু মনে রাখতে পারো। কেন? আপাতত একবার এটা আমরা পরে আসবো কেন লাগবে। তো C1 কি করে? C1 পরবর্তীতে আমাদের C4-এর সাথে বাইন্ড করে। আচ্ছা আমি একটু এখানে দেখাই, এখানে ছবিটা ভালো মতো বোঝা যাচ্ছে না। তো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স এখানে থাকলো। অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হওয়ার পরে কী হলো? আবরণটা সরে গেল এবং এটার সাথে কে যুক্ত হয়ে গেল? C1। দিস ইজ আওয়ার C1। এই C1টা কী করে? আমাদের আরেকটা প্রোটিন আছে যেটাকে আমরা বলি C4। এই C4-এর সাথে এটা বাইন্ড করে এবং C2-এর সাথে বাইন্ড করে, ঠিক আছে? এবং এরা কি করে? C4 এবং C2-কে ভেঙে ফেলে। C4 C2 দুটা অংশ নিয়ে তৈরি, একটা বড় একটা ছোট। বড় অংশটাকে আমরা বলি B আর ছোটটাকে আমরা বলি A সাব ইউনিট, ঠিক আছে? তো C1 যখন অ্যাক্টিভেটেড হয়, C1 যখন এই ইমিউন কমপ্লেক্সের সাথে যুক্ত হয়ে অ্যাক্টিভেটেড হয়, ওরা তখন কি করে? C4 আর C2-কে আলফা বিটা দুটো অংশে ভাগ করে ফেলে। এই আলফা অংশটা চলে যায় এবং বিটা অংশটা থেকে যায়। অর্থাৎ কি হলো? আবার দেখাই এখানে, এটা একটা অ্যান্টিজেন, এটার সাথে অ্যান্টিবডিটা হলো, এটার সাথে কে আসলো? C1 তখন কি করলো? C2 আর C4-কে ভেঙে ফেললো। এই C2 আর C4 এসে ওর সাথে যুক্ত হয়ে যায়। কোন অংশটা? B অংশটা, কারণ এই অংশটাকেও ভেঙে বের করে দিয়েছে, রাইট? তাহলে C4A আর C2A এই দুটো অংশ কিন্তু এখন আলাদা। আর C4B আর C2B এই দুটো অংশের সাথে C1 যুক্ত হয়ে গেল। এই যে এখানে একটা দেখো 3টা প্রোটিনের একটা কমপ্লেক্স তৈরি হলো, এটাকে বলা হয় C3 কনভার্টেজ। এই দুটাকে একসাথে কি বলা হয়? C3 কনভার্টেজ। কারণ কি? এরা C3-কে কনভার্ট করে, C3-কে ভেঙে ফেলে, সহজ কথায়। ওকে, তাহলে কি হচ্ছে? এটাকে আমরা বললাম C3 কনভার্টেজ। এরা কি করে? C3-কে অ্যাক্টিভ করে, কনভার্ট করে। এটা যদি একটা C3 হয়, C3-কে ওরা ভেঙে C3A আর C3B দুটো অংশে ভাগ করে ফেলে। এই C3 অংশটা আলাদা হয়ে যায় এদের মতো, আর C3B অংশটা এর সাথে যুক্ত হয়। সো C3B যুক্ত হলো। এরপরে দেখো C1, C2B, C4B, C3B এই চারটা মিলে এবার কি করে? C5-কে কনভার্ট করে, C5-কে ভেঙে
একইভাবে C5A আর C5B প্রডিউস করে, এই অংশটা আলাদা হয়ে যায় আর বি অংশটা এসে এখানে যুক্ত হয় C5B। এই জন্য এই যে C3B, C4B, C2B, C1 এগুলোকে একসাথে বলা হয় C5 কনভার্টেজ। ঠিক আছে, তাহলে C5 এখন চলে আসলো। এবার কি হয়, এই যে C5B এইটা কি করে C6 অ্যান্ড C7 এই দুটাকে ভেঙে ফেলে আলফা বিটা খণ্ডে এবং অ্যাক্টিভেটেড করে, এবং এদের সাথে এসে তখন C6 আর C7 এসে যুক্ত হয়। এরপরে এরা সবাই মিলে C8 অ্যান্ড C9 এদেরকে অ্যাক্টিভেট করে। সো দেখো এখানে বিশাল একটা প্রোটিনের একটা জটলা পাকায় গেল, রাইট? বিশাল একটা জটলা পাকিয়ে যায়। এরপরে কি হয়, এই যে C5B থেকে C9 পর্যন্ত এরা সবাই মিলে একটা গেটের মতো তৈরি করে এরকম। এই গেটটা হলো একটা পেন্টামারিক গেট, অনেকটা এরকম। একটা সিলিন্ডার ধরো, সিলিন্ডারের 5টা এরকম খণ্ড, এই 5টা খণ্ড 1 2 3 4 5, এই 5টা খণ্ড এই 5টা প্রোটিন মিলে তৈরি করতেছে, অর্থাৎ এরা একটা এরকম সিলিন্ডারের মতো গেট তৈরি করতেছে। এই গেটগুলোর কাজ কি? এই গেটগুলোর কাজ হলো এই যে ব্যাকটেরিয়াটা যেটার সাথে সে হলো, সেই ব্যাকটেরিয়াটার গায়ে ওরা এরকম করে যুক্ত করে দেয় গেটটা। এই গেটটার কাজ কি? এই গেটটা এই ব্যাকটেরিয়া যাই বলো এর ভেতর থেকে যেই কন্টেন্টগুলো আছে সেগুলোকে বাইরে দেয় এবং বাইরে থেকে বিভিন্ন জিনিস তার ভেতরে ঢোকায়, এবং আলটিমেটলি কি হয়, আমাদের ব্যাকটেরিয়াটা নষ্ট হয়ে যায়। এভাবে আমাদের কমপ্লিমেন্ট সিস্টেমটা কাজ করে। এই যে কমপ্লিমেন্ট সিস্টেমের C5B থেকে C9 পোর্শন, যেটা এই প্রোটিনটা তৈরি করলো, এই গেটটা তৈরি করলো, এই 5টাকে একসাথে বলা হয় MAC বা মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। কি বলা হয়? মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, কারণ এরা কি মেমব্রেনকে অ্যাটাক করে, এই জন্য এটাকে বলা হয় MAC। ওকে, সো দিস ইজ ওয়ান প্রসেস হাউ কমপ্লিমেন্ট অ্যাক্টস। কমপ্লিমেন্ট আরও অনেকভাবে কাজ করে, আমরা ওখানে একটু পরে আসতেছি। আমাদের এখন যেই কাজটা ছিল সেই কাজটা হলো কিভাবে ক্লাসিক্যাল পাথওয়ে কাজ করে সেইটা আমরা দেখালাম। ঠিক আছে, তাহলে দেখো এই ছবিটা আমরা একটু আরেকবার দেখি কি বলতেছে। ক্লাসিক্যাল পাথওয়েতে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা কি করে, বাইন্ড করে কার সাথে? C1 এর সাথে। C1 তারপরে C4 আর C2 অ্যাক্টিভেট করে ফেলে। এরা দুইজন মিলে C3 কনভার্টেজ হিসেবে কাজ করে, যারা C3কে ভেঙে C3 আর C3B তৈরি করে। এরপরে এই C4B, C2B, C3B একসাথে C5 কনভার্টেজ হিসেবে কাজ করে, যেটা C5 কে ভেঙে ফেলে C5Bতে পরিণত করে এবং C5Aতে পরিণত করে। C5B এর সাথে এরপর কে এসে যুক্ত হয়? C6, C7, এরপর এদের সাথে এসে যুক্ত হয় C8, C9 এবং আলটিমেটলি C5, C6, C7, C8, C9 এরা সবাই মিলে দেখো এখানে একটা মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি করে, যেটা আলটিমেটলি সাইটোটক্সিসিটি আর লাইসিস প্রডিউস করে। দিস ইজ আওয়ার ক্লাসিক্যাল পাথওয়ে। এবার আসি লেকটিন পাথওয়ে। লেকটিন পাথওয়ে, আচ্ছা, লেকটিন পাথওয়ে কি? আমাদের যে মাইক্রোবিয়াল বিভিন্ন যেই মাইক্রোবসগুলো আসে, অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া, ওদের গায়ে তোমার কিছু লেকটিন নামক কিছু প্রোটিন থাকে। এটা একটা ব্যাকটেরিয়া ধরো, ব্যাকটেরিয়ার গায়ে কিছু প্রোটিন আছে, এই প্রোটিনগুলোকে বলা হয় লেকটিন প্রোটিন। এই লেকটিনগুলোকে বাইন্ড করার জন্য, এরা তো ব্লাড ভেসেলে থাকে, রাইট? ব্লাড ভেসেলে একটা প্রোটিন আছে, এই প্রোটিনটাকে আমরা বলি ম্যানান বাইন্ডিং লেকটিন, MBL, ম্যানান বাইন্ডিং লেকটিন, MANNAN, ম্যানান। অনেকে ম্যান্নানো বলে, অনেকে মান্নানো বলে, অনেক কিছু বলে। ম্যানান বাইন্ডিং লেকটিন। তো মাইক্রোবিয়াল সারফেসে যে
থাকে সেটার সাথে কে বাইন্ড করে প্রথমে? ম্যানান বাইন্ডিং লেকটিন। এরপরে এই ম্যানান বাইন্ডিং লেকটিনটা হলো এই যে C1 আছে না, C1 এর মতো কাজ করে। অর্থাৎ ম্যানান বাইন্ডিং লেকটিনটা কি করে? এই যে C4 আর C2 কে ভেঙে ফেলে। কি করলো ম্যানান বাইন্ডিং লেকটিনটা? ম্যানান বাইন্ডিং লেকটিনটা প্রথমে লেকটিনের সাথে বাইন্ড করলো, এরপর এরা কি করে? C4 আর C2 কে ভেঙে ফেলে। আমি একটু বড় করে দেখাই। এটা হলো ব্যাকটেরিয়া, এটা হলো লেকটিন, লেকটিনের উপর এটা হলো আমাদের এমবিএল। এমবিএল কি করতেছে? দুটোর সাথে যুক্ত হচ্ছে, একটা হলো C4B, একটা হলো C2B। C4 আর C2 কে ভেঙে ফেলে আলফা আর বিটা অংশে ভেঙে ফেলে, আলফা অংশগুলোকে আলাদা করে দেয় আর বিটা অংশের সাথে ওরা যুক্ত হয়, C4B C2B। এরপর ওই আগের মতো C4B C2B কার সাথে এসে যুক্ত হয়? পুরো আগের যে সিস্টেমটা ছিল সেটা। এরা দুজন মিলে এই C4B C2B মিলে C3 কনভার্টেজ হিসেবে C3 কে অ্যাক্টিভেট করে। এরপর এই C3B C4B C2B মিলে C5 কনভার্টেজ হিসেবে কাজ করে, C5B কে ভেঙে ফেলে। এরপরে এরা সবাই মিলে C5 আগের মতো 7 6 7 8 9 এর সাথে যুক্ত হয়ে এমএসি প্রডিউস করে এবং লাইসিস করে। সো এটা ছিল লেকটিন পাথওয়ে। তাহলে দেখো লেকটিন পাথওয়ে কিন্তু অনেকটা ক্লাসিক্যাল পাথওয়ের মতো, জাস্ট পার্থক্য কি? এখানে এই ক্লাসিক পাথওয়েকে অ্যাক্টিভেট করে হলো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, আর লেকটিন পাথওয়েকে অ্যাক্টিভেট করে হলো লেকটিন উইচ ইজ প্রেজেন্ট অন দ্য সারফেস অফ মাইক্রো অর্গানিজম। আর এখানে C1 প্রথমে অ্যাক্টিভেটেড হয়, আর এখানে প্রথম অ্যাক্টিভেট হলো এমবিএল, বাকি সব সেম। এটা এখানে দেখানো হচ্ছে। আচ্ছা, আর ফাইনালি একটা আছে, সেটাকে আমরা কি বলি? অল্টারনেট পাথওয়ে। অল্টারনেট পাথওয়ে। এখন কোয়েশ্চেন হলো, ক্লাসিক পাথওয়েতে কে অ্যাক্টিভেট করে? ইমিউন কমপ্লেক্স। লেকটিন পাথওয়েতে লেকটিন। অল্টারনেট পাথওয়েতে কারা অ্যাক্টিভেট করে? এটা একটু জানতে হবে। অল্টারনেট পাথওয়েতে অনেকে অ্যাক্টিভেট করে, অনেকগুলো সাবস্টেন্স আছে যারা এখানে কাজ করে, সেগুলো আমরা একটু দেখে নিই। উপরে আছে, আচ্ছা ফার্স্ট অফ অল দেখো ব্যাকটেরিয়াল লাইপোপলিস্যাকারাইড, এটা তোমরা পড়ে আসছো এন্ডোটক্সিন, জেনারেল ব্যাকটেরিয়োলজিতে এটা পড়ায়। এটা জেনারেলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালের একটা অংশ, রাইট? এন্ডোটক্সিন। এরা এটাকে অ্যাক্টিভেট করতে পারে। এই টিকোইক অ্যাসিড which is present on the cell wall of গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। দেখো গ্রাম নেগেটিভের কে অ্যাক্টিভেট করে? এন্ডোটক্সিন। আর গ্রাম পজিটিভের টিকোইক অ্যাসিড। উই নো দ্যাট দেয়ার আর সাম কি বলে মেমব্রেন প্রোটিনস which are called টিকোইক অ্যাসিড, রাইট? ওগুলো। এবার দেখো ভাইরাসের মধ্যে ভাইরাল এনভেলপ। হোয়াট ইজ ভাইরাল এনভেলপ? এটা ধরো একটা ভাইরাস মেনলি দুটো জিনিস নিয়ে তৈরি হয় আমরা জানি। ডিএনএ থাকে একটা ভিতরে বা আরএনএ থাকে, এবং বাইরে থাকে কি? ক্যাপসিড। তো ক্যাপসিড হলো প্রোটিন নিয়ে তৈরি হয়, এবং মাঝে মাঝে কিছু ভাইরাসের কি হয়? বাইরে আরেকটা আবরণ থাকে। দিস মেমব্রেন ইজ ডিরাইভ ফ্রম অ্যাকচুয়ালি সেল ওয়াল, সেল মেমব্রেন অফ হোস্ট সেল। মানে আমাদের বডিতে যদি অ্যাটাক করে, আমাদের বডির যে সেল মেমব্রেনগুলো আছে সেই সেল মেমব্রেন থেকে ওরা এই এনভেলপটা তৈরি করে। সো দিস সেল এনভেলপ or viral envelope can cause activation of complement system. Then fungal cell wall, snake venom, bee venom, এইগুলো খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমাদের এমসিকিউতে আসে, খুব ইম্পর্টেন্ট। স্নেক ভেনম, বি ভেনম দুইজনই এটাকে করে। মাঝে মাঝে ওই যে আর কি যেন ভেনম দিয়ে এমসিকিউতে আসে, which one is right আসে না এমসিকিউ, ওখানে which one activates alternate pathway। এখানে স্নেক ভেনম, বি ভেনমের যে আর কি জানি ভেনম দেয়। তো আমাদের মনে রাখতে হবে দুইটা ভেনম কাজ করে, স্নেক ভেনম, বি ভেনম। আরেকটা জিনিস এখানে কাজ করে, সেটা হলো আইজিএও কিন্তু অ্যাক্টিভেট করতে পারে, যদিও তোমাদের এখানে লেখা নাই। তো এখানে মোট জিনিস দেখলাম 7টা। এই 7টা জিনিস আমাদের অল্টারনেট পাথওয়েকে অ্যাক্টিভেট করতে পারে। যেমন চিন্তা করো অল্টারনেট পাথওয়েটা কীভাবে তৈরি হয়। ধরো তোমার বডিতে একটা ব্যাকটেরিয়া আসলো, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়ার সেল ওয়ালে কী আছে? এন্ডোটক্সিন, রাইট? ওই এন্ডোটক্সিনের সাথে বাইন্ড করে প্রথমেই C3H2O নামে একটা প্রোটিন, C3H2। দেখো আগের বার অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের সাথে কে বাইন্ড করেছিল? C1, রাইট? লেকটিনের সাথে কে বাইন্ড করেছিল? MBL। আর এখানে যেটা স্টিমুলেটরি সিগন্যাল দেয়, অর্থাৎ এন্ডোটক্সিন, এক্ষেত্রে এন্ডোটক্সিনের সাথে কে বাইন্ড করে? C3, সরাসরি C3 বাইন্ড করে। এবং এই C3টা কিন্তু নর্মাল C3 না, দিস ইজ কল C3H2O, স্পেশাল নাম আছে C3H2O।
এবং পরবর্তীতে এই সি থ্রির সাথে বি প্রোটিন, ওই যে আমরা ফ্যাক্টর বি পড়েছিলাম একটু আগে, উইচ ইজ আ কম্পোনেন্ট অফ কমপ্লিমেন্ট সিস্টেম, রাইট, ওই বি সেল এটার সাথে যুক্ত হয় এবং পরবর্তীতে কি হয়, এরা দুজনই ভেঙে যায়, ভেঙে গিয়ে সি থ্রি এ সি থ্রি বি দুটো অংশ তৈরি করে, বি এ বি বি দুটো অংশ তৈরি করে, এই সি থ্রি বি 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 একসাথে যুক্ত হয়ে সি থ্রি কনভার্টেজ হিসেবে কাজ করে, যেটা সি থ্রিকে অ্যাক্টিভেট করে আগের মতোই। তো এখানে আবার আসি আমরা একটু হোয়াইট বোর্ডে। এক্ষেত্রে ধরো একটা ব্যাকটেরিয়া আসছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, যেটার এখানে ধরো এন্ডোটক্সিনটা আছে, এটার সাথে প্রথমে কে বাইন্ড করে, সি থ্রি প্রোটিন, সি থ্রি প্রোটিন যেটাকে বলা হয় C3H2O, এবং এটার সাথে পরবর্তীতে এসে বাইন্ড করে হলো বি প্রোটিন, এটা হলো বি প্রোটিন, এবং এরা বাইন্ড করে কি হয়, ভেঙে যায়, ভেঙে গিয়ে C3A অংশটা আলাদা হয়ে যায়, C3A অংশ অ্যান্ড BA অংশটা আলাদা হয়ে যায়। বি প্রোটিনেরও দুটা পার্ট, এ আর বি। সো বিটাকে আমরা বলি বি, এ অংশটাকে আমরা বলি বি এ, আর বিটাকে আমরা বলি বি বি। সো বি এটা আলাদা হয়ে যায়, এখানে পড়ে থাকে কি বি ছোট বি, C3B। তো এই দুটো মিলে এখন কি হয়, এই দুটো মিলে এখন C3 কনভার্টেজ হিসেবে কাজ করে, এবং এরা কি করে, C3কে ভেঙে ফেলে C3B তে পরিণত করে। তাহলে দেখো এটা কিন্তু C3H2O, এটা ডিফারেন্ট ফ্রম দিস C3B, দুটা আলাদা। হ্যাঁ, তো এই C3Bটা তখন কি করে, এরা সবাই মিলে এই C3B BB আর এই নতুন C3B, এই তিনজন মিলে তখন আবার ওই যে আগের মতো C5 কনভার্টেজ হিসেবে কাজ করে, এবং এদের সাথে এসে কে বাইন্ড করে তখন C5B, এবং C5A আলাদা হয়ে যায়, এবং তার সাথে তখন C6 C7 C8 C9 একসাথে যুক্ত হয়ে যায়, এবং এরা আগের মতো কি করে, সবাই মিলে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স প্রডিউস করে। সো দিস ওয়াজ দ্য অল্টারনেট পাথওয়ে। এখানেও এই কথাটাই বলা আছে, দেখো আবার আসি অল্টারনেট পাথওয়েতে, এই যে এন্ডোটক্সিন বা টিক হয়ে গেছি যাই বলো, এগুলো এসে বাইন্ড করলো কার সাথে, C3H2O অ্যান্ড বি এর সাথে, এরা তখন ভেঙে গিয়ে C3B বিবিতে পরিণত হলো, যেটা C3 কনভার্টেজ হিসেবে কাজ করে, এটা C3কে ভেঙে ফেলে C3Bতে পরিণত করে। এবার এই তিনজন মিলে একসাথে, অর্থাৎ C3B BB অ্যান্ড নতুন C3B, এরা সবাই একসাথে C5 কনভার্টেজ হিসেবে কাজ করে, যেটা C5কে ভেঙে ফেলে C5A C5Bতে পরিণত করে, C5Bটা তখন C6 C7 C8 C9 এর সাথে যুক্ত মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি করে লাইসিস করে ফেলে। সো দিস এভাবে আমাদের কমপ্লিমেন্ট সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয়। এখন একটা জিনিস একটু খেয়াল করো, এখানে আমাদের যে ক্লাসিক্যাল পাথওয়ে, এই পাথওয়ে তৈরি করতে কিন্তু অ্যান্টিবডির দরকার, কারণ এই পাথওয়েতে অ্যাক্টিভেটর হলো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, তাহলে অবভিয়াসলি এখানে অ্যান্টিবডি লাগবে। কিন্তু লেকটিন পাথওয়ে আর অল্টারনেট পাথওয়ে, এখানে দেখো কোনো অ্যান্টিবডির দরকার হচ্ছে না, সরাসরি আমাদের বডির ব্লাডে থাকা কম্পাউন্ডগুলো, যেমন লেকটিনের ক্ষেত্রে MBL আর অল্টারনেটের ক্ষেত্রে C3H2O, এগুলো কিন্তু ব্লাডে অলওয়েজ থাকে, এরা সরাসরি কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেটেড করছে, অর্থাৎ লেকটিন আর অল্টারনেটেড পাথওয়েতে কোনো অ্যান্টিবডির দরকার হচ্ছে না। আর আমরা জানি যখনই অ্যান্টিবডি তৈরি হয় সেটা হয়ে যায় অ্যাকোয়ার্ড তোমার ইমিউনিটি, আর যেই প্রসেসে অ্যান্টিবডির দরকার হয় না সেটাকে আমরা বলি সহজ কথায় তোমার ইননেট ইমিউনিটি, রাইট। তাহলে কমপ্লিমেন্ট কিন্তু দুটো সিস্টেমেই কাজ করে, ইননেট ইমিউনিটিতেও কাজ করে আর এরা অ্যাকোয়ার্ড ইমিউনিটিতেও কাজ করে। কীভাবে ওরা ইননেট ইমিউনিটিতে কাজ করে, বাই লেকটিন পাথওয়ে অ্যান্ড বাই অল্টারনেট পাথওয়ে, কারণ এই দুটো পাথওয়ের একটাতেও আমাদের কিন্তু অ্যান্টিবডি প্রডিউস করার দরকার হয় না। আর কোন পাথওয়েতে ওরা অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে হেল্প করে, ক্লাসিক্যাল পাথওয়েতে, কারণ এক্ষেত্রে অ্যান্টিবডির দরকার হয়, অ্যান্টিবডি তৈরি হয় দেন কমপ্লিমেন্ট অ্যাক্টিভেটেড হয়। এই কথাটাই উপরে আমরা বলেছি, যে ওই যে যখন কমপ্লিমেন্টের আমরা দেখছিলাম ফাংশন প্রপার্টিজ দেখছিলাম, তখন আমরা এই কথাটা বলেছি যে দে টেক পার্ট বোথ ইন ইননেট অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এই যে আশা করি এটা বুঝতে আর কোনো সমস্যা নেই। সো এভাবে কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেট হলো, এখন কি হয় সেটা দেখো। আচ্ছা, এখন
কমপ্লিমেন্ট সিস্টেম কিভাবে আমাদের ব্যাকটেরিয়াকে ভেঙে ফেলে বা যে কোনো ফরেন সাবস্টেন্সকে কিভাবে ভেঙে ফেলে, অনেকগুলো ওয়ে আছে ওদের ভাঙার বা মেরে ফেলার। একটা ওয়ে আমরা দেখেছি, দ্যাট ইজ এমএসসি, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। কিন্তু এরা কিন্তু আরও অনেকভাবে হেল্প করে ইমিউনিটিতে। এরা কিছু বাই প্রোডাক্ট তৈরি করে, যেমন আমরা দেখেছি যে এ পোর্শনগুলো আলাদা হয়ে যাচ্ছে, রাইট? সো এই এ পোর্শনগুলো বিভিন্ন টাইপের কাজ করে এবং বি পোর্শনগুলো বিভিন্ন টাইপের কাজ করে। যেমন এই যে C2A, C3A, C4A, C5A, এগুলো যেগুলো আলাদা হয়ে যায় এই অংশগুলো, এগুলোকে আমরা বলি অ্যানাফিলাটক্সিন। মেইনলি এর মধ্যে C3A, 4A, 5A এই তিনটাই বেশি কাজ করে অ্যানাফিলাটক্সিন হিসেবে। এদেরকে কেন অ্যানাফিলাটক্সিন বলা হয়? বিকজ দে কজ ডিগ্রানুলেশন অফ মাস্ট সেল। মাস্ট সেলের গায়ে আমরা জানি, একটু আগে দেখেছি, IgE এর জন্য রিসিপ্টর থাকে, এই জন্য মাস্ট সেলের গায়ে IgE এসে ঘাপটি মেরে বসে থাকে। পরবর্তীতে যে ডাস্ট আসলে আবার ওই যে ওরা ক্রস লিঙ্কিং হয়, মনে আছে, তখন ডিগ্রানুলেশন হয়। একইভাবে মাস্ট সেলের গায়ে C3A, C4A, C5A, C2A এই সবার জন্য রিসিপ্টর আছে, এবং এরা যখন এই রিসিপ্টরের সাথে এসে যুক্ত হয়, মাস্ট সেলের রিসিপ্টর, এটা যদি মাস্ট সেল হয়, মাস্ট সেলে এরকম একটা রিসিপ্টর থাকে এদের জন্য। তো এরা যখন এসে মাস্ট সেলের রিসিপ্টরের সাথে এসে যুক্ত হয়, তখন এই মাস্ট সেলকে ওরা অ্যাক্টিভেট করে এবং ডিগ্রানুলেশন করে। তখন মাস্ট সেল থেকে হিস্টামিন টিস্টামিন এগুলো রিলিজ হয় এবং অন্যান্য যে অ্যালার্জি প্রডিউসিং যে মিডিয়েটরগুলো সেগুলো রিলিজ হয়। রিলিজ হলে তারা তখন কি করে, হিস্টামিন, আমরা একটু আগে দেখেছি হিস্টামিন কি করে, ওই যে মাসেলের ট্র্যাকিয়ার কন্ট্রাকশন, দেন পারমিবিলিটি বাড়ানো, হাইপোটেনশন প্রোডাকশন, বিভিন্ন টাইপের তারা রেসপন্স দেয়, অর্থাৎ অ্যালার্জিক রেসপন্স দেয়। যখন এই অ্যালার্জিক রেসপন্সটা সিভিয়ার হয়, তখনই সেটাকে আমরা বলি অ্যানাফিল্যাকটিক শক। যেহেতু এই C3A, C4A, C5A অ্যানাফিল্যাক্সিস প্রডিউস করতেছে বা অ্যানাফিল্যাকটিক শক প্রডিউস করতেছে, তো এই সাবস্টেন্সগুলোকে একসাথে বলা হয় অ্যানাফিলাটক্সিন। দিস আর টক্সিন উইচ হেল্পস ইন প্রোডাকশন অফ অ্যানাফিল্যাকটিক শক, এই জন্য এদের বলা হচ্ছে অ্যানাফিলাটক্সিন। দেন আসি অপসোনিন। আমরা বলেছিলাম 3টা অপসোনিন আছে, রাইট? IgG, C3b, MBL। এই যে এইখানে C3bটা কি করে, অপসোনিন হিসেবে কাজ করে। আসলে হয় কি, ধরো এটা আমাদের ব্যাকটেরিয়া ছিল, রাইট? আমি একটু কালো কালি দিয়ে ওভাররাইট করতেছি। এটা আমাদের ব্যাকটেরিয়া ছিল, ব্যাকটেরিয়াটার সাথে এই যে ইমিউনোকমপ্লেক্স অ্যান্টিবডিটা এসে যুক্ত হলো। অ্যান্টিবডি তখন কী করলো, এই যে C1কে অ্যাক্টিভেট করলো, C4, C2, C3b পর্যন্ত অ্যাক্টিভেট হলো। অনেক সময় হয় কি, C3 এর পর এই যে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সের তৈরির জন্য যে বাকি জিনিসগুলোকে অ্যাক্টিভেট করা, এই পর্যন্ত আর রিয়াকশনটা পৌঁছায় না, C3b পর্যন্তই থেকে যায়। কারণ কি, আমাদের ম্যাক্রোফেজের গায়ে, আমরা জানি ম্যাক্রোফেজের ওই যে পাউরুটি আর জেলির কথা বলেছিলাম, রাইট? ম্যাক্রোফেজের গায়ে IgGর জন্য এরকম একটা রিসিপ্টর থাকে, রাইট? ম্যাক্রোফেজের জন্য এই C3b এর জন্য একটা রিসিপ্টর থাকে, C3b এর জন্য একটা রিসিপ্টর থাকে। অর্থাৎ C3b যদি কোটেড থাকে কোনো ব্যাকটেরিয়া, ওটাকেও আমাদের ম্যাক্রোফেজগুলো খুব ইজিলি খেয়ে ফেলতে পারে, ওটাও তাদের জন্য এক টাইপের জেলি। সো C3b তখন কি করে, খুব ইজিলি ম্যাক্রোফেজের সাথে যুক্ত হয়ে যায় এবং ম্যাক্রোফেজ তখন কি করে, এই পুরো জিনিসটাকে খেয়ে ফেলে। তাহলে অনেক সময় মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হওয়া পর্যন্ত যাওয়াই লাগে না, C3b যখন আসে তার সাথেই আমাদের ম্যাক্রোফেজটা যুক্ত হয়ে এই জিনিসটাকে ভেঙে ফেলে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু C3b একটা অপসোনিন বা জেলি হিসেবে কাজ করতেছে। সো দিস ইজ হাউ দে ফাংশন অ্যাজ অপসোনিন। এবার দেখো, নিউট্রোফিল কেমোট্যাকটিক ফ্যাক্টর হিসেবেও কাজ করে। তোমরা ছোটোবেলা থেকেই পড়ে আসতেছো কেমোট্যাক্সিস, তো এখানে তোমরা প্যাথোলজিতেও ইনফ্লামেশনে কেমোট্যাকটিক ফ্যাক্টর পড়েছো। এখানে তোমরা জানো অবভিয়াসলি যে C5A আমাদের একটা পোটেন্ট কেমোট্যাকটিক ফ্যাক্টর, এছাড়াও C5b, C6 এরাও কেমোট্যাকটিক ফ্যাক্টর হিসেবে কাজ করে, খুব একটা মেইন না। মেইন হলো তোমার এইটা মনে রাখা, C5A ইজ দ্য মেইন কেমোট্যাকটিক ফ্যাক্টর। এই যে এখানে C5A আলাদা হয়ে গেল, রাইট? পড়ে থাকে কে, C5b। ওই C5Aটা গিয়ে আমাদের নিউট্রোফিলের সাথে যুক্ত হয় এবং নিউট্রোফিলকে ওরা ইনফ্লামেশন যেখানে হচ্ছে সেখানে নিয়ে আসে। ফলে প্রচুর পরিমাণে নিউট্রোফিলও ওই ব্যাকটেরিয়াটার কাছাকাছি চলে আসে, ব্যাকটেরিয়াগুলোর কাছাকাছি চলে আসে, ব্যাকটেরিয়াগুলোকে ফ্যাগোসাইটোসিস করে ফেলে। ওকে, সো দিস আর দ্য বাই প্রোডাক্টস। সো এই যে এই জিনিসগুলোকে, এগুলোকে বলা হয় বাই প্রোডাক্টস, কারণ মেইন প্রোডাক্ট কি, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। এই বাই প্রোডাক্টগুলো তাহলে ডিফারেন্ট টাইপের কাজ করে।
এবং এই যতগুলো কাজ হয় সবগুলোই কিন্তু আমাদের ইনফ্লামেশনে হেল্প করে আলটিমেটলি, except anaphylatoxin. These are actually, they don't have any beneficial effect, they produces toxicity mainly. Anaphylaxis প্রডিউস করে এরা। আচ্ছা দেখো ফাংশনগুলো কী কী তাহলে। C3b তাহলে কী কী ফাংশন করে? C3b কিন্তু অপসোনিন হিসেবে কাজ করে, এবং C3b কিন্তু আরেকটা কাজ করে, ওই যে C4b C2b সাথে যুক্ত হয়ে C5 কনভার্টেজ হিসেবে কাজ করে, অ্যান্ড C5কে ক্লিভ করে C5 এ C5bতে পরিণত করে। সো দুটো ফাংশন এটা মাঝে করে যে তোমাকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করে C3a এর কাজ কি, C5b এর কাজ কি, C5a এর কাজ কি, তখন ইন্ডিভিজুয়ালি বলতে হয় এভাবে। আচ্ছা, আর আগের জিনিসগুলো যদি বোঝো, এখন স্টেট দ্য বায়োলজিক্যাল ফাংশনস, এটা তোমাদের রিটেনে আসে, ইভেন ভাইভাতেও মাঝে মাঝে ধরে। তো আগের জিনিসগুলো বুঝলে এগুলো বোঝা কোনো ব্যাপার না। দেখো অপশনাইজেশন করে, তাদের বায়োলজিক্যাল ফাংশন কী কী? একটা হলো তারা অপশনাইজেশন C3b, কেমোট্যাক্সিস করে এরা, তারপরে ইনফ্লামেশনে হেল্প করে এরা, এই যে অ্যানাফিলাক্স টক্সিন হিসেবে কাজ করে এই জন্য। সেল লাইসিস কারা করে? মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। অ্যান্টিবডি প্রোডাকশন, এই জিনিসটা ওখানে ছিল না। C3bর কাজ হলো দে হেল্প অ্যান্টিবডি প্রোডাকশন। আমাদের বি সেলগুলোর গায়ে, আমরা জানি বি সেল অ্যান্টিবডি প্রডিউস করে, রাইট? বি সেলের গায়েও C3b এর জন্য এরকম রিসিপ্টর থাকে। সো C3b গিয়ে কী করে, এই আমাদের বি সেলকে অ্যাক্টিভেট করে, বি সেল তখন প্রচুর অ্যান্টিবডি প্রোডাকশন করে। তাহলে দেখো C3bর কিন্তু বহুবিধ ফাংশন, অপসোনিন হিসেবে কাজ করে, C5 কনভার্টেজ হিসেবে কাজ করে, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি করে এভাবে, অ্যান্ড ফাইনালি দে অলসো হেল্প ইন প্রোডাকশন অফ অ্যান্টিবডি। আচ্ছা, আচ্ছা কমপ্লিমেন্ট থেকে এইটুক পড়লেই চলে। আর একটা জিনিস একটু তোমাদের জানিয়ে দিই, একটু হালকা 2 মিনিট আমি টাইম নেই একটু এক্সট্রা, এটাও মাঝে মাঝে করে। হোয়াট আর দ্য ইফেক্টস অফ কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি, এটাও তোমাদের রিটেনে খুব একটা আসে না, ভাইভাতে অনেক ধরে, কারণ এটার প্রচুর ক্লিনিক্যাল কোরিলেশন আছে, এবং ভবিষ্যতে তোমরা যদি USMLE বা প্ল্যাব পরীক্ষা দিতে চাও, দেখবা যে এই ক্লিনিক্যাল কোরিলেশনগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন দেখো, inherited or acquired deficiency of any component of complements, especially C5b, C6, C7, C8, C9, এগুলো যদি থাকে, দেখো এই যে কম্পোনেন্টগুলো, এগুলোই কিন্তু মেমব্রেন কমপ্লেক্স প্রডিউস করে। তাহলে এদের যদি ডেফিসিয়েন্সি থাকে, তাহলে কোনো MSC প্রডিউস হবে না, তো কী হবে না, কোনো সেল লাইসিস হবে না, নো ব্যাকটেরিয়াল কিলিং, ইনক্রিজ ইনফেকশন অ্যান্ড ইনক্রিজ নাইসেরিয়া গনোরিয়া। এটা তোমরা যখন নাইসেরিয়া পড়ে আসছো, তোমরা জানো যে নাইসেরিয়া ইনফেকশনের একটা কমন কজ হলো কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি। এটা কীভাবে মনে রাখে, 9 to 5 আমরা 9টা 5টা জব করি, রাইট? এটা একটা নেমোনিক আছে। সো 9 to 5, এই C5 থেকে C9 পর্যন্ত এগুলোর যদি ডেফিসিয়েন্সি থাকে, তাহলে তোমাদের জিজ্ঞেস করে যে কোন ব্যাকটেরিয়ার ইনফেকশন বেড়ে যায়। অ্যান্সার হলো নাইসেরিয়া, কারণ নাইসেরিয়ার অ্যাগেনস্টে মেইন যেই ইমিউন রেসপন্সটা হয়, এক্ষেত্রে মেইন ভূমিকা পালন করেই আমাদের কমপ্লিমেন্টগুলো। তাহলে কমপ্লিমেন্ট যদি ডেফিসিয়েন্সি হয়, তাহলে দেখো সব ব্যাকটেরিয়ার অ্যাগেনস্টেই কিন্তু আমাদের বডির যেই রেসপন্স সেটা কমে যাবে, কিন্তু স্পেশালি কমে কার অ্যাগেনস্টে? নেসিরিয়ার অ্যাগেনস্টে, কারণ নেসিরিয়াকে মেইনলি ধ্বংস করেই হলো কমপ্লিমেন্ট সিস্টেম। সো কমপ্লিমেন্ট সিস্টেম না থাকলে নেসিরিয়া ইনফেকশনের চান্স বেড়ে যাবে। এরপর দেখো C3 যদি ডেফিসিয়েন্ট হয়, দেন সেক্ষেত্রে রিকারেন্ট পায়োজেনিক সাইনাস অ্যান্ড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বেড়ে যাবে। পায়োজেনিক ইনফেকশন কেন বাড়বে? কারণ অবশ্যই ব্যাকটেরিয়া ভাঙতেছে না, রাইট? অ্যান্ড ব্যাকটেরিয়ার ইনফেকশন হবে, স্পেশালি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনটা এক্ষেত্রে বেশি। অ্যান্ড সাইনোসাইটিস হয়, তোমরা সাইনোসাইটিস কি পড়ে আসছো, আমাদের যেই প্যারানেজাল সাইনাসগুলো আছে ওগুলোর ইনফেকশন। C1 এস্টারেজ ইনহিবিটর ডেফিসিয়েন্সি, আমি একটু আগেই তোমাদের যখন কম্পোনেন্ট পড়াচ্ছিলাম এটার কথা বলেছিলাম, C1 এস্টারেজ ইনহিবিটর ডেফিসিয়েন্সি। এই C1 এস্টারেজ ইনহিবিটর কী করে? C1কে ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করে, ঠিক আছে? আমাদের যেই C1, এইটাকে ভেঙে ফেলার জন্য একটা প্রোটিন আছে যেটাকে বলা হয় C1 এস্টারেজ। এটাকে ভেঙে ফেলে কে? C1 এস্টারেজ, ES, এরা এটাকে ভেঙে ফেলে। তো আমাদের বডিতে আরেকটা প্রোটিন আছে যেটাকে বলা হয় C1 এস্টারেজ ইনহিবিটর। এরা কি করে? C1 এস্টারেজকে ইনহিবিট করে রাখে। সো C1কে ওরা ভাঙতে দেয় না, ঠিক আছে? আচ্ছা, এটা হলো C1 এস্টারেজ ইনহিবিটরের কাজ। এখন দেখো, C1 এস্টারেজ ইনহিবিটর যদি ডেফিসিয়েন্সি থাকে, তখন কি হয়? ইনক্রিজ C1 প্রোডাকশন, C1 প্রোডাকশন তখন বেড়ে যাবে। কারণ কি? C1 এস্টারেজ ইনহিবিটর যদি ডেফিসিয়েন্ট হয়,
সেক্ষেত্রে C1কে ভাঙার মতো আর কেউ নাই, ঠিক আছে? তখন কি হয়, এক্সেসিভ পরিমাণ আমাদের C1 বডিতে তৈরি হতে থাকে। ওকে, আর C1 যদি বেশি পরিমাণ প্রডিউস হয় তখন কি হয়, ওই যে আমাদের ক্লাসিক্যাল পাথওয়ে বেশি পরিমাণ অ্যাক্টিভেটেড হয়, বেশিক্ষণ ধরে অ্যাক্টিভেটেড হয়। এর ফলে কি হয়, বিভিন্ন টাইপের অ্যানাফিলাটক্সিন প্রডিউস হয়, রাইট? C1 যখন অ্যাক্টিভেটেড হয় ওরা ওই যে C4B, C4, C2, C3 সবাইকে অ্যাক্টিভেট করবে আলটিমেটলি, মানে ক্যাসকেটটা ওপেন হয়ে যাবে। তাহলে দেখো ওই যে অ্যানাফিলাটক্সিনগুলো সেগুলোর প্রোডাকশনও বেড়ে যাবে। তখন কি হবে, অ্যানাফিল্যাক্সিস হবে। অ্যানাফিল্যাক্সিস হলে কি হয়, আমি বলেছিলাম সোয়েলিং হয়, কারণ কি বিভিন্ন জায়গায় ব্লাড ভেসেলের পারমিবিলিটি বেড়ে যায়। সো বিভিন্ন জায়গার সোয়েলিং হয়, ফেসের সোয়েলিং, হ্যান্ডের হয়, ফিটের হয়, এবং কি হয় তার সাথে ল্যারিংসেরও সোয়েলিং হয়। ল্যারিংসের তখন এডেমা হয়, এটাকে বলা হয় ল্যারিঞ্জিয়াল এডেমা। তখন কি হয়, ল্যারিংসের মধ্যে দিয়ে বাতাস ঢুকতে পারে না। এরপর কি হয়, ট্রাকিয়ার মাসেলগুলোর কন্ট্রাকশন হয়, ব্লাড বাতাস যাওয়া আসার পরিমাণ আরও কমে যায়। সো আলটিমেটলি কি হয়, পেশেন্ট শ্বাস নিতে পারে না এবং অনেক সময় পেশেন্ট মারা যায়। এই কন্ডিশনটাকে বলা হয় হেরিডিটারি অ্যানজিও এডেমা। আরেকটা নাম আছে হেরিডিটারি অ্যানজিও নিউরোটিক এডেমা। এডেমা দুইটাই বলা হয়, অ্যানজিও এডেমা অথবা অ্যানজিও নিউরোটিক এডেমা, কারণ কি এখানে এনজিও মানে ব্লাড ভেসেলের এডেমা হচ্ছে, ঠিক আছে? সো এই ডিজিজটা হলে বিভিন্ন টাইপের তোমার সিমটমস দেখা যায়, যেমন কি নাক মুখ ফুলে যায়, স্পেশালি ঠোঁট লিপসগুলো ফুলে গিয়ে মনে হয় কেউ ভিতরে কোনো লিকুইড পুশ করেছে, এত বেশি পরিমাণ বেড়ে যায়। চোখের চারপাশ ফুলে যায়, এত বেশি ফুলে যায় যে চোখ খুলে রাখাটাই কষ্ট হয়ে যায়। ল্যারিংসের সোয়েলিং হয়, শ্বাস নিতে পারে না। ট্র্যাকিয়ার কন্ট্রাকশন হয়, শ্বাস নিতে পারে না। সো এই সব জিনিসগুলোকে একসাথে আমরা বলি অ্যানজিওডেমা। এটার মেইন প্রবলেম কি, C1 এস্টারেজ ডেফিসিয়েন্সি। ওকে, এবার আসি আরেকটা ফাইনাল, অ্যাকোয়ার্ড আর ইনহেরিটেড ডিফেক্ট অফ ডিকে অ্যাক্সেলারেটিং ফ্যাক্টর অফ আরবিসি সারফেস CD55, আ কমপ্লিমেন্ট বাইন্ডার। ওকে, জেনারেলি আমাদের বডিতে তোমার ডিকে অ্যাক্সেলারেটিং ফ্যাক্টর বলে একটা ফ্যাক্টর থাকে, যেটার অন্য নাম হলো CD55। এরা আরবিসির মেমব্রেনে থাকে, আরবিসির মেমব্রেনে থাকে এই CD55 নামক প্রোটিনটা, যেটা আরেকটা নাম কি, ডিকে অ্যাক্সেলারেটিং ফ্যাক্টর বা ডিএসি। অন্য নাম কি, CD55। এই CD55 কি করে, আরবিসির মেমব্রেনকে রক্ষা করে। আমাদের ব্লাড ভেসেলের ভেতরে অবশ্যই সার্কুলেটিং অবস্থায় কমপ্লিমেন্টগুলো আছে, রাইট? তো যখনই কমপ্লিমেন্ট আরবিসির কাছাকাছি আসার ট্রাই করে, এই ডিকে অ্যাক্সেলারেটিং ফ্যাক্টর কী করে, এদেরকে ধরে ফেলে এদেরকে ভেঙে ফেলে। এর ফলে কি হয়, আমাদের আরবিসির কাছাকাছি কোনো কমপ্লিমেন্ট আসার সাহস পায় না, আসলেও অ্যাক্টিভেটেড হতে পারে না, কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেটেড হয় না। কিন্তু অনেক সময় কি হয়, আমাদের জেনেটিক্যালি বা অন্য কোনো কারণে অ্যাকোয়ার্ড কজে এই ডিএসিটা বডিতে কম থাকে। ডিএসিটা বডিতে কম থাকলে কি হয়, এখন কিন্তু কমপ্লিমেন্টগুলো আরবিসির সাথে যুক্ত হতে পারে। এখন দেখো ন্যাচারালি কিন্তু আরবিসির সাথে কোনো অ্যান্টিবডি যুক্ত নেই, অথবা আরবিসির সাথে কোনো এমবিএল যুক্ত নেই, অথবা আরবিসির সাথে ওই যে অল্টারনেট পাথওয়ে অ্যাক্টিভেট করে এমন কেউ যুক্ত নেই। তাহলে আরবিসির সাথে কিন্তু কমপ্লিমেন্টগুলোর রিয়্যাক্ট করার কোনো কথা না, রিয়্যাক্ট করা উচিত না। কিন্তু অনেক সময় হয় কি, বিশেষ করে স্লিপিং টাইমে যখন মানুষ ঘুমায়, স্লিপের সময় কি হয়, বডিতে শ্বাস প্রশ্বাস কমে যায়, রাইট? শ্বাস প্রশ্বাস কমে গেলে কি হয়, রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়। অ্যাসিডোসিস হলে আমাদের ব্লাডের ভেতরে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে অ্যাসিডিক কন্ডিশনে এই কমপ্লিমেন্ট সিস্টেমগুলো অ্যাক্টিভেট হয়ে যায় বেশি, এবং তখন ঘুমের মধ্যে তখন কি করে, কমপ্লিমেন্টগুলো আরবিসিকে অ্যাটাক করতে পারে। নর্মালি কিন্তু অ্যাটাক করার কথা না, কিন্তু ঘুমের মধ্যে অ্যাসিডোসিস যেহেতু হচ্ছে, এই অ্যাসিডিক এনভায়রনমেন্টে হঠাৎ করে অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং তখন তারা আরবিসিকে ডিস্ট্রয় করতে থাকে। তখন আরবিসি ডিস্ট্রয় হয়, আরবিসি থেকে হিমোগ্লোবিন বের হয়, হিমোগ্লোবিনগুলো কোথায় চলে যায়, কিডনিতে। আলটিমেটলি ইউরিনের মাধ্যমে এই হিমোগ্লোবিনগুলো বের হয়ে আসে, আর ইউরিনের মাধ্যমে যখন হিমোগ্লোবিন আসে সেটাকে আমরা বলি হিমোগ্লোবিনিউরিয়া, রাইট? সেটাকে আমরা কি বলি, হিমোগ্লোবিনিউরিয়া। এবং এটা কখন হয়, জেনে রাতের বেলা না, সকালে ঘুম থেকে ওঠার পরে। কিন্তু
যেহেতু রাতের বেলা আরবিসিগুলো ভাঙে, এটাকে আমরা তখন বলি নকটার্নাল। এবং সবসময় না, মাঝে মাঝে হয়। সবসময় তো অ্যাসিডোসিস হয় না, মাঝে মাঝে তোমার কোনো কারণে অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে তখন এটা হয়, এটা প্যারক্সিসমালি হয়। এই জন্য এই কন্ডিশনটাকে বলা হয় প্যারক্সিসমাল নকটার্নাল হিমোগ্লোবিনিউরিয়া, সংক্ষেপে PNH। এটা তোমরা হেমাটোলজিতে পড়ে আসছো। সো এটার কজ কিন্তু তোমার এই ডিসির ডেফিসিয়েন্সি। সো এই ছিল ডেফিসিয়েন্সি হলে কি কি হবে। এই ছিল আমাদের কমপ্লিমেন্ট সিস্টেম। এখান থেকে কোনো